একদিকে যখন দেখা যাচ্ছে যে লালবাজার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সরকারি লাইসেন্স প্রাপ্ত একই দোকানের বিরুদ্ধে বারবার উঠছে অবৈধ কারবারের অভিযোগ, আর এরই মধ্যে মালদায় এক যুবক গ্রেপ্তার, পাইপ গান ও গুলি সহ। পুরাতন মালদা শাহাপুরে পুলিশের অভিযান, কিভাবে অস্ত্র গুলি পেল অভিযুক্ত, সূত্রের খোঁজে পুলিশ। আরো একবার সরাসরি কথা বলবো, নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, বিবাদী বাগের এই দোকান, যে দোকানের 3 কর্ণধারকে গ্রেফতার করা হলো লালবাজার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব, এখানেই তো তাহলে প্রশ্ন যে নজরদারিটা তাহলে কোথায়? পুলিশের নাকের ডগায় বেআইনি অস্ত্র কারবার চলছিল কিভাবে? দেখো, একবারই তাই। আমি তোমাকে প্রথমেই বলবো যে গত ফেব্রুয়ারি মাসে যখন প্রথম দেখা যায় যে কলকাতা শহরের এই বৈধ অস্ত্র ব্যবসার দোকানগুলোর সঙ্গে এই রকমভাবে সেখান থেকে চোরাপথে অস্ত্র কার্তুজ বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে দুষ্কৃতীদের যোগ রয়েছে, তখনই প্রথম এই প্রশ্ন ওঠে। এবং সেই সময় দেখা যায় যেটা পুরো যে ব্যাপারটা সিস্টেম যেটা রয়েছে সেইটাকে নতুন করে খতিয়ে দেখা হয় বলে লালবাজার থেকে বলা হয়। এবং এটা বলা হয় যে এই সমস্ত অস্ত্রের দোকানে যত অস্ত্র আছে, যত কার্তুজ আছে, এবং সেখান থেকে কে কত কার্তুজ নিচ্ছে, কত অস্ত্র নিচ্ছে, কোথা থেকে কত সাপ্লাই আসছে, এবং সেখান থেকে কত বিক্রি হচ্ছে, কাদের কাছে বিক্রি হচ্ছে, এই সমস্ত কিছু লগবুক এখানে মেনটেন করার কথা। এবং সেই লগবুক নিয়মিত গিয়ে লালবাজারের রিজার্ভ ফোর্সের দায়িত্বে যে স্পেশাল বিভাগ রয়েছে সেই বিভাগের অফিসারদের গিয়ে নিয়মিত এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা। অর্থাৎ যেন এই অস্ত্রের দোকানগুলো প্রতি মুহূর্তে পুলিশের সার্ভিলেন্সে থাকে, যাতে এখান থেকে চোরাপথে দুষ্কৃতীদের কাছে অস্ত্র বা কার্তুজ বেরিয়ে না যায়, সেইটা দেখার দায়িত্ব কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের। কিন্তু এখন প্রশ্ন যেটা উঠছে যে এই দায়িত্ব কি যথাযথভাবে পালন হয়েছে? গত ফেব্রুয়ারি মাসে প্রথম এই প্রশ্ন উঠেছিল জীবনতলায় অস্ত্র উদ্ধারের পর। তারপর এই রহড়ায় গত 4 আগস্ট অস্ত্র উদ্ধারের ঘটনার পর যেভাবে দেখা যাচ্ছে যে এই পুরো ঘটনার সঙ্গে দুষ্কৃতী চক্রের একটা যোগ রয়েছে, অর্থাৎ সরকারিভাবে বৈধ এই অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত দোকানগুলোর সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ, এবং এই দোকানগুলোর ওপর পুলিশের নিয়মিত সার্ভিলেন্স রাখার কথা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশের নিয়মিত সার্ভিলেন্স থাকলে এতদিনে ধরা পড়তে এতদিন লাগলো কেন? কি করে তারা এখান থেকে কার্তুজের এবং বন্দুকের বেআইনি ব্যবসা চালাচ্ছিলেন এই বৈধ দোকানের আড়াল থেকে? ফলে এইখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত আমি তোমাকে আর একটা জিনিস বলে রাখি, এই রহড়ার অস্ত্র উদ্ধারের ঘটনা আর একটা দিকও বেঙ্গল এসটিএফ তদন্ত করে দেখছে, যেখান থেকেও বড় সড়ো কোনো রহস্য উদ্ঘাটিত হতে পারে। কেন বলছি? প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে গত 4 আগস্ট এই রহড়ার ফ্ল্যাট থেকে যে 905 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই কার্তুজের মধ্যে এমন কয়েক রাউন্ড কার্তুজ ছিল যা সাধারণত পুলিশ বা এই ধরনের সরকারি ফোর্স তারা ব্যবহার করে থাকে, অর্থাৎ আর্মড ফোর্স ব্যবহার করে থাকে। সেই কার্তুজ কিভাবে রহড়ার ওই বেআইনি অস্ত্র ব্যবসায়ীর হাতে পৌঁছালো, সেই দিকটাও বেঙ্গল এসটিএফ তদন্ত করে দেখছে। ফলে সেই রহস্য উদ্ঘাটিত হলে ঠিক এইরকমই আরও কোনো বড়সড় চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলেও বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা মনে করছেন। ধন্যবাদ অতনু। সরকারি লাইসেন্স প্রাপ্ত একই দোকানের বিরুদ্ধে বারবার কেন উঠছে অবৈধ কারবারের অভিযোগ? তাহলে কি নেপথ্যে রয়েছে বড়সড় কোনো চক্র? প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেঙ্গল এসটিএফ। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে বিবাদীবাগের দূরত্ব 45 কিলোমিটার, আর বিবাদীবাগ থেকে উত্তর 24 পরগনার রহড়া 21 কিলোমিটার দূরে। আর বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে লালবাজারের দূরত্ব মাত্র 750 মিটার। পুলিশের কার্যত নাকের ডগায় কিভাবে চলছিল বেআইনি অস্ত্রের কারবার? কোথায় পুলিশি নজরদারি? রহড়া কাণ্ডেও ফের বিবাদীবাগের নামই বৈধ অস্ত্র বিপণীর নাম জড়ানো, উঠছে এই সব প্রশ্ন। গত মাসের 4 তারিখ উত্তর 24 পরগনার রহড়ার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 905টি কার্তুজ, 16টি আগ্নেয়াস্ত্র, গয়না, দুষ্প্রাপ্য মুদ্রা ও লক্ষাধিক টাকা। সেই ঘটনা তদন্তে নেবে বৃহস্পতিবার বিবাদীবাগের নরসিংহ চন্দ্র দা এন্ড কোম্পানির 3 মালিককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ।
দুবার বিবাদী বাগের এই দোকানের নাম জড়িয়ে যাওয়াটা কিন্তু একেবারে কাকতালীয় নয়। তদন্তকারীরা যেটা মনে করছেন যে এর নেপথ্যে একটা কোনো নেক্সাস রয়েছে, একটা কোনো চক্র রয়েছে এবং সেই চক্রেরই মারফত কার্যত এইরকম একটি সরকারি জায়গা থেকে দোকান থেকে খোলা বাজারে কিন্তু আগ্নেয়াস্ত্র চলে যাচ্ছে। লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে বিবাদী বাগ, ঠিক যেখানে এই দোকান রয়েছে তার থেকে কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্বে লালবাজার, ফলত নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। গত 15 ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা ও উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। সেই তল্লাশিতে জীবনতলা থেকে উদ্ধার করা হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ, 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে। বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুকও। সেই ঘটনায় বিবাদী বাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানের 2 কর্মীকে গ্রেপ্তার করা হয়, সিল করে দেওয়া হয় দোকান। সূত্রের খবর, কয়েক মাস আগেই দোকানটি ফের খোলে, তারপরে রহড়ার ঘটনার যোগসূত্রে গ্রেপ্তার 3 মালিক। বাজেয়াপ্ত নথিহীন 41টি সিঙ্গেল ও ডবল ব্যারেল বন্দুক। নিয়ম অনুযায়ী কত কার্তুজ বিক্রি হয়েছে, কাকে বিক্রি করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকার কথা দোকানের লগবুকে। শুধু তাই নয়, কার্তুজ বা অস্ত্র রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় দোকানের মালিককে। কলকাতার ক্ষেত্রে এই নিয়ে নজরদারির দায়িত্বে থাকেন ডিসি রিজার্ভ ফোর্স, আর জেলার ক্ষেত্রে এই দায়িত্বে থাকেন জেলা শাসক। তাহলে কি জীবনতলা কাণ্ডের পর দোকান খুললেও ছিল পুলিশের নজরদারির অভাব? সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানের বিরুদ্ধে বারবার কেন উঠছে এরকম অভিযোগ? তাহলে কি নেপথ্যে রয়েছে বড়সড় কোনো চক্র? প্রশ্ন উঠছে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃতদের জেরা করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে সব দিক। তদন্তে দেখা গেছে অসাধু ব্যক্তিরা দোকান থেকে অবৈধ উপায়ে এই ধরনের আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত এবং চড়া দামে বিক্রি করত। ধৃতদের এদিন ব্যারাকপুর আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন। দেখানো হলো কালো পতাকা। আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায়, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে। দেখানো হলো কালো পতাকাও। বুধবার বেলপাহাড়ির মুরাংশলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ। সংগঠনের দাবি, তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ। আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া, সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি। যেটা ফেক এসটি সার্টিফিকেট, তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন, এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।